24 আওয়ার নিউজ আপডেটে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে যে গুরুত্বপূর্ণ আপডেটটি উঠেছে যেটা আপনাদের সকলকে শেয়ার করব, আমার সকল কর্মচারী বন্ধুরা অধীর আগ্রহে রয়েছেন ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি পাওয়ার জন্য। কারণ ডিএ মামলা চলছে এবং এই মামলা আপনারা প্রত্যেকেই জানেন, আমার সকল কর্মচারী বন্ধুরা প্রত্যেকেই জানেন আগামীকাল অর্থাৎ মঙ্গলবার দিন শুনানি রয়েছে এবং এই শুনানিতে রাজ্য সরকারের পক্ষ থেকে কি বক্তব্য উঠে এসেছে এবং তারা লিখিত আকারে কী জমা দিয়েছে সুপ্রিম কোর্টে তা বিস্তারিতভাবে আলোচনা করবো আজকে এই প্রতিবেদনে। কারণ এর যুক্তির পাল্টা যুক্তিও কিন্তু সরকারি কর্মচারী বন্ধুদের যে আইনজীবীরা রয়েছেন তারও সপক্ষে যুক্তি থাকবে। তো আমরা আজকে জেনে নেব যে ডিএ সংক্রান্ত মামলার অর্থাৎ আগামীকাল মঙ্গলবার দিন ডিএ সংক্রান্ত মামলার সুপ্রিম কোর্টে রাজ্য সরকারের নতুন কি হলফনামা জমা দিল এবং তার সর্বশেষ কি পরিস্থিতি বা কি বর্তমান অবস্থায় রয়েছে তা বিস্তারিতভাবে আলোচনা করবো আজকে। তাই যারা চ্যানেলে নতুন এসেছেন অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন, যাতে নিত্য নতুন আপডেট পাওয়ার সাথে সাথে বিশেষ করে ডিএ সংক্রান্ত যাতে আপনারা পেয়ে যান সঙ্গে সঙ্গে। পশ্চিমবঙ্গে রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা বা ডিএ মামলার একটি নতুন মোড় কিন্তু নিয়েছে। আর সুপ্রিম কোর্ট রাজ্য সরকারের পক্ষ থেকে একটি লিখিত হলফনামা জমা দেওয়া হয়েছে। অর্থাৎ রাজ্য সরকার যে আইনজীবীরা রয়েছেন তারা একটি হলফনামা লিখিত আকারে জমা দিয়েছে সুপ্রিম কোর্টে, যা আসন্ন শুনানিতে তাদের যুক্তির ভিত্তি হিসেবে কাজ করবে এবং এই ভিত্তি কি বিষয়ের উপরে দাঁড়িয়েছে তা বিস্তারিতভাবে আলোচনা করব। এই হলফনামায় রাজ্য সরকার ডিএ সংক্রান্ত বিভিন্ন বিতর্কিত বিষয়ে তাদের অবস্থান কিন্তু স্পষ্ট করেছে। আসুন আমরা এই হলফনামার বিষয়বস্তু সম্পর্কে ভালো করে জেনে নিই। ডিএ প্রদান এবং বকেয়া সংক্রান্ত কি দাবি রয়েছে। রাজ্য সরকারের তরফে তাদের হলফনামে দাবি করেছে যে জুন 2006 থেকে জানুয়ারি 2009 পর্যন্ত পশ্চিমবঙ্গের সকল কর্মচারী যারা রয়েছেন সকল কর্মচারীদেরকে ডিএ কিন্তু প্রদান করা হয়েছে। বিভিন্ন কর্মচারী সংগঠনের পক্ষ থেকে যে দাবি করা হয়েছিল সেই সময়ে কোনো ডিএ বা বৃদ্ধি দেওয়া হয়নি, তা সরকার সম্পূর্ণ রূপে কিন্তু খণ্ডন করেছে। সরকার জুন 2006 থেকে জানুয়ারি 2009 পর্যন্ত ডিএ প্রদানের একটি বিস্তারিত তালিকা কিন্তু পেশ করেছে, যেখানে 50% ডিএকে ডিআরনেস পে হিসাবে পেতে অন্তর্ভুক্ত করার কথাও কিন্তু উল্লেখ রয়েছে এই হলফনামাতে। অর্থাৎ লিখিত যে হলফনামা দিয়েছে রাজ্য সরকারের আইনজীবীরা, সেই লিখিত হলফনামাতে পরিষ্কার করে উল্লেখ রয়েছে। তাদের মতে এই সময়কালে ডিএ প্রদানে কোনো ফাঁক ছিল না এবং সমস্ত বকেয়া মিটিয়ে দেওয়া হয়েছিল। অর্থাৎ সেটা সালটা মনে রাখবেন প্রত্যেকে, জানুয়ারি 2009 সাল, জুন 2006 থেকে জানুয়ারি 2009 সাল এই সময়ের মধ্যে কোনো রকম ডিএর ফাঁক কিন্তু সরকারি কর্মী বন্ধুদের ছিল না। রোপা 2009-এর কি ব্যাখ্যা দিয়েছে রাজ্য সরকার আরও স্পষ্ট করেছে যে রোপা 2009-এ উল্লিখিত 1 এপ্রিল 2008 থেকে প্রকৃত অর্থ প্রদানের বিষয়টি পূর্ববর্তী ডিএ প্রদানকে অস্বীকার করে না। তাদের যুক্তি অনুযায়ী কি না, রোপা 2009 শুধুমাত্র বেতন কাঠামো সংশোধনের জন্য একটি আইনগত পরিকাঠামো প্রদান করে, কিন্তু এটি ডিএ বা অন্যান্য ভাতার জন্য কোনো অধিকার তৈরি করে না। এটা কিন্তু রাজ্য সরকারের পক্ষ থেকে হলফনামায় লিখিত আকারে স্টেটমেন্ট জমা দিয়েছে সুপ্রিম কোর্টে। এবং রোপা 2009-এ বিদ্যমান বেতন অর্থাৎ বেসিক পে, ডিআরনেস পে এবং ডিআরনেস অ্যালোয়েন্স সহ শুধুমাত্র সংজ্ঞার উদ্দেশ্যে ব্যবহৃত হয়েছে। এটি ভবিষ্যতে কোনো বাধ্যবাধকতা বা অধিকার তৈরি করে না। এটি সরকারি পক্ষের আইনজীবীদের লিখিত আকারে বক্তব্য। স্ট্যাটিক বনাম ডাইনামিক ডিএ হলফনামে একটি গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ করা হয়েছে যে রোপা 2009 এর অধীনে ডিএ স্ট্যাটিক, ডাইনামিক কিন্তু নয়। এর অর্থ হলো এই ডিএ এর কোনো ভবিষ্যৎ সংযোগ নেই, তবে অন্যান্য ভাতাগুলি ডাইনামিক হিসাবে বিবেচনা করা হয় এবং সেগুলি রাজ্যের বিবেচনার ভিত্তিতে প্রদান করা হয়। তার মানে রাজ্য সরকার সম্পূর্ণরূপে ডিএ প্রদানটা নস্যাৎ করতে চাইছে আগামীতে। ডিএ নির্ধারণের ভিত্তি কি না, রাজ্য সরকারের মতে ডিএ প্রদানের হার বা ডিএ দেওয়ার হার যে কোনো নির্দিষ্ট সূচক বা সূত্রের উপর ভিত্তি করে নির্ধারিত হয় না। এটি রাজ্যের আর্থিক ক্ষমতা এবং রাজস্ব নীতির উপর নির্ভর করে হয়। তার মানে রাজ্য সরকার পরিষ্কারভাবে বলতে চাইছে যে আমাদের আর্থিক ক্ষমতা নেই এবং রাজস্ব যে পরিমাণ অর্থ আদায় করার কথা ছিল কেন্দ্র সরকারের কাছ থেকে সেই পরিমাণ অর্থ আমরা পাচ্ছি না, সেই জন্য ডিএ দিতে পারছি না। এটা একটা নিহাতি অজুহাত ছাড়া আর কিছুই না। ডিএর হার সূচকের গড় থেকে উদ্ভূত নয় এবং ভবিষ্যতেও সংশোধিত সূচকের গড়ের উপর ভিত্তি করে হবে না। তার মানে
রাজ্য সরকার সুস্পষ্ট বা স্পষ্টভাবে লিখিত আকারে জমা দিতে চাইছে যে আমরা ভবিষ্যতে সরকারি বন্ধুদের, কর্মচারী বন্ধুদের ডিএ প্রদান সম্পূর্ণরূপে বন্ধও করে দিতে পারি। রাজ্য এবং কেন্দ্র সরকারের ডিএর হারের সাথে সমতা বজায় রাখতে বাধ্য নয়, এবং কারণ ডিএ হার উপলব্ধ তহবিল এবং আর্থিক ক্ষমতার উপর ভিত্তি করে স্থির করা হয়। ঠিকই আছে, সব মানছি যে আর্থিক ক্ষমতার উপরে নির্ভর করে বা রাজ্য সরকারের আর্থিক ক্ষমতা নেই বা রাজস্ব সম্পূর্ণরূপে আদায় করা সম্ভব হচ্ছে না, বিভিন্ন কারণে সরকারি কর্মচারী বন্ধুদের ডিএ প্রদান করা সম্ভব হচ্ছে না। তাহলে রাজ্য সরকার বিভিন্ন রকম যে অর্থ নয়ছয় করছে, সেই অর্থের কোথা থেকে জোগাড়, সেই অর্থে কোথা থেকে আসছে? রাজ্যের নিজস্ব কোষাগার থেকে কি আসছে, না অন্য কোনো জায়গা থেকে আসছে? প্রশ্ন কিন্তু থাকবে আমাদের সকল কর্মচারী বন্ধুদের মধ্যে। অন্যান্য শহরে ডিএ প্রদানের কি তুলনা করেছে? রাজ্যের যুক্তি কি দিল্লি এবং চেন্নাইয়ে কর্মচারী যারা রয়েছেন কেন তারা ভিন্ন হারে ডিএ পান, তার ব্যাখ্যাও সরকার কিন্তু দেওয়ার চেষ্টা করেছে। তাদের মতে এই শহরগুলিতে জীবনযাত্রা উচ্চ মান ব্যয় হয়, উচ্চ পরে, অর্থাৎ সব কিছু জিনিসপত্রের দাম তাদের এখানে, আমাদের এখানের থেকে, অর্থাৎ পশ্চিমবঙ্গের থেকে ওই সমস্ত রাজ্যগুলিতে প্রচুর পরিমাণে জিনিসপত্রের দাম আরও বেশি, এবং মুদ্রাস্ফীতির কারণে ডিএর হারও তাদেরকে বেশি দিতে হয়। সরকার আরও স্পষ্ট করেছে যে চেন্নাই তামিলনাড়ু সরকারের ডিএর হার কিন্তু গ্রহণ করেছে, তারা কেন্দ্রীয় সরকারের হার কিন্তু নেয়নি, অর্থাৎ কেন্দ্রীয় হারে তারা ডিএ দিচ্ছে না। তামিলনাড়ুর সরকার যে রয়েছে, সেই সরকার যে হারে ডিএ প্রদান করছে সেই পরিমাণ ডিএই কিন্তু সেখানকার কর্মচারী, আমাদের এখানের যে রাজ্য সরকারি কর্মচারী রয়েছেন সেখানে তারা সেই হিসাবেই কিন্তু বেতন পাচ্ছেন। রাজ্য সরকারের এই হলফনামার ডিএ মামলার তাদের অবস্থান আরও শক্তিশালী করার একটি প্রয়াস করেছে। তবে এখন দেখার বিষয় যে রাজ্য সরকার যে সমস্ত যুক্তিগুলি খাড়া করেছে তার পরিপ্রেক্ষিতে আমাদের সরকারি কর্মচারী বন্ধুদের যে আইনজীবীরা রয়েছেন তারা কি পাল্টা যুক্তি তৈরি করেছেন, বা আগামীতে, অর্থাৎ আগামীকাল কি পাল্টা যুক্তি দেবেন, তাও যদি আমি পাই অবশ্যই আপনাদেরকে শেয়ার করব। এখন দেখার বিষয় সুপ্রিম কোর্টের এই যুক্তিগুলিকে কিভাবে গ্রহণ করবে, সুপ্রিম কোর্টই বা এই যুক্তিগুলোকে কিভাবে নেবে, কারণ রাজ্য সরকার বিভিন্ন দিকে কিন্তু টাকা নয়ছয় করে বেড়াচ্ছে। আর সেক্ষেত্রে রাজ্য সরকার এবং তার পরিবর্তে রাজ্য সরকার সরকারি কর্মচারী বন্ধুদেরকে তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করছে, তাদেরকে বিভিন্ন রকমভাবে ছলা কৌশল করছে এই টাকা, অর্থাৎ তাদের কর্মচারী বন্ধুদের যে আইনি অধিকার, যে ন্যায্য অধিকার, সেই অধিকার থেকে বঞ্চিত করার জন্য বিভিন্ন রকম অজুহাত তৈরি করছে, এবং দিনের পর দিন এই মামলাকে ডিলে করার চেষ্টা করছে, মামলার শুনানিকে দীর্ঘায়িত করার চেষ্টা করছে। কিভাবে গ্রহণ করে, এখন মামলার রায় কোন দিকে গড়ায় সেটাই কিন্তু লক্ষ্য থাকছে আমার সকল কর্মচারী বন্ধুদের। রাজ্য সরকারি কর্মচারীরা অধীর আগ্রহে এই মামলার চূড়ান্ত ফলাফলের জন্য অপেক্ষা করছেন। শুধু রাজ্য সরকারি কর্মচারী নয়, সকল কর্মচারী বন্ধু এবং পেনশন হোল্ডার যারা রয়েছেন প্রত্যেকেই কিন্তু এই চূড়ান্ত ফলাফলের দিকে অপেক্ষা করছেন তারা, কারণ এই চূড়ান্ত ফলাফল নিশ্চয়ই রাজ্য সরকারি কর্মচারী বন্ধুরা তারা তাদের সুবিচার নিশ্চয়ই পাবেন। এই একটি গুরুত্বপূর্ণ আপডেট আমি পেয়েছিলাম, যেটা আপনাদের সকলকে শেয়ার করলাম। ধন্যবাদ।